ব্যাটারি বা মোটর চালিত রিকশা চালকদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। গতকালই আমরা দেখেছি প্রধানমন্ত্রী এরকম একটা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। আমি এটাকে স্পষ্টতই স্পষ্টতই প্রধানমন্ত্রীর পরাজয় বলে দেখছি। মানে এই পরাজয় শব্দটা বর্তমানে যে ধরনের রেজিম ক্ষমতায় আছে তার সাথে যায়। এই শব্দটাই হয়তো একটা গণতান্ত্রিক সরকারের সাথে আমরা বলতাম না, কিন্তু এই সরকারের সাথে বলতে চাই। এখন প্রশ্ন হচ্ছে এই পরাজয়টা কেন প্রধানমন্ত্রী মেনে নিলেন? উনি পরাজয় স্বীকার করেছেন, মেনে নিয়েছেন বলে আমি মনে করি। আচ্ছা, জনাব ওবায়দুল কাদের কি বললেন আগে সেটা শুনি। উনি বলেছেন যে স্বল্প আয়ের মানুষের উপার্জনের সংকট আছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সে কারণে সেটা বিবেচনা করে প্রধানমন্ত্রী শহরের ভেতরে এই ব্যাটারি চালিত রিকশা চলার অনুমতি দিয়েছেন। হাইওয়েতে চলবে না। হাইওয়েতে আসলে এটা নিষিদ্ধই আছে। হাইকোর্টের একটা আদেশের ফলে হাইওয়েতে আপনি আসলে ব্যাটারি চালিত রিকশা চালাতে পারেন না। কিন্তু দুটো তিনটা প্রশ্ন আছে। প্রথম কথাটা হচ্ছে এই সিদ্ধান্তটা নেওয়া হলো, এই সিদ্ধান্তটা কি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জানতেন না? জনাব ওবায়দুল কাদের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন, তারপর বিআরটিএ প্রজ্ঞাপন জারি করেছে, তারপর সেটা নিয়ে অ্যাকশন শুরু হলো, এটা নিয়ে ধরপাকড় হলো। ধরপাকড়ের শুরুর 1-2 দিনও যে অনেক ঝামেলা হয়েছে তা না, তারপরে সে সমস্যা হলো। আচ্ছা, তারপর প্রথম দিন অবরোধ হলো মিরপুরে, 10 নম্বরে হলো, মিরপুরে বিভিন্ন জায়গায়, কালশি সহ বিভিন্ন জায়গায় পুলিশের সাথে মুহুর্মুহু সংঘর্ষ হলো, সব কিছু হলো। ওই দিনও প্রধানমন্ত্রী তার সিদ্ধান্তের কথা জানালেন না। তারপরে এতদিন পর্যন্ত কি উনি সিদ্ধান্ত জানতেন না যে কি হচ্ছে? উনি অত্যন্ত ওয়েল ইনফর্মড একজন মানুষ, মানে এটা তার কাছাকাছি কাজ করা মানুষরা বলেন উনি খুঁটিনাটি জানেন, এবং আওয়ামী লীগও সেটাই আমাদের সামনে পোর্ট্রে করে যে এই দেশে গাছের পাতাও প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া নড়ে না, এই ধরনের একটা কথা বলার চেষ্টা, এবং টু সাম এক্সটেন্ট এগুলো সত্য, উনি জানেন। তার মানে প্রথম দিন সংঘাতের পর, সংঘর্ষের পরও তো প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানাননি। আর কথা হচ্ছে রুটি রুজির সমস্যা আছে, মূল্যস্ফীতি আছে, এগুলোর জন্য সংঘর্ষ অবরোধ পর্যন্ত আসতে হবে কেন? যেদিন প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেদিনই এই তথ্য ওনার কাছে যাওয়ার কথা, উনি তখনই তো এটা নিষেধ করে দেওয়ার কথা যদি ওনার অজ্ঞাতসারে এই সিদ্ধান্ত হয়ে থাকে। কিন্তু না, পরের দিন আবার এবার অনেকগুলো পয়েন্টে নামলো রিক্সা চালকরা, এবং তারপর এই সিদ্ধান্ত আসলো। তার মানেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সিদ্ধান্তের পক্ষে প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকে সেখান থেকে সরে আসতে হয়েছে, এবং উনি পরাজিত হয়েছেন। এখন ব্যাপারটাকে পরাজয় কেন বলছি? একটা গণতান্ত্রিক সরকারের সময়, বহু সময় গণতান্ত্রিক সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন হয়, সারা পৃথিবীতে হয়, ধর্মঘট হয়, অবরোধ হয়, হরতাল হয় আমাদের এই জোনে, এবং গণতান্ত্রিক সরকার বহু সময়ই এই দাবি দাওয়া মেনে নেয়, এবং তারা যেহেতু জনগণের সাথে ইন্টারাক্ট করতে চায়, জনগণের ভোট চায়, তাই তারা জনগণকে এই পরিমাণে বিক্ষুব্ধ করে ফেলে না যে এই মানুষজন তাদেরকে আর ভোট দেবে না। যেমন ধরুন, এরকম একটা আরবিট্রারি সিদ্ধান্ত একটা গণতান্ত্রিক সরকার হলে নিতই না। আমি গত ভিডিওতে এটা নিয়ে একটা ভিডিও করেছি, সেখানে বলেছি বহু রকমভাবে এগুলো আসলো, বহুজন আনলো, কথাবার্তা নাই। আপনি এন্ড ইউজার যারা রিক্সা চালকরা, তাদের পেটে লাথি মারলেন। একটা অংশ না হয় রিক্সা চালাতে পারলো না, সে অন্য কিছু করলো, কিন্তু বিরাট একটা অংশ নিজে ধার কর্য করে রিক্সা কিনেছিল, তার পেটে লাথি মারছেন। লক্ষ লক্ষ মানুষ যারা চালাচ্ছে, তাদের উপর ডিপেন্ডেন্ট, তাদের জীবনের সংকট আপনি তৈরিই করতেন না যদি একটা গণতান্ত্রিক সরকার হতেন, কিন্তু আপনি করলেন। এখন খুব এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করা একটা স্বৈরাচারী সরকারের জন্য খুব কঠিন। কেন কঠিন? গণতান্ত্রিক সরকার জনগণের অবরোধ, হরতাল, এই চাপ মেনে নিতে তার খারাপ লাগে না। সে বরং দেখাতে চায় যে আমি গণতান্ত্রিক, আমি তোমার এটা মেনে নিলাম, আমি গণতান্ত্রিক বলে মেনে নিয়েছি, তোমার কথায় আমি মাথা পেতে নিয়েছি। ইভেন জনগণ যদি ভুলও করে কোনো ক্ষেত্রে, গণতান্ত্রিক সরকারগুলো এটা মেনে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এটা তার পরাজয় না, এটা বরং তাকে আরও শক্তিশালী করে তোলে মানুষের সামনে, যে দেখো আমি তোমার কথা শুনছি, দিস ইজ ওয়াই আমি একটা ডেমোক্রেটিক সরকার। কিন্তু স্বৈরাচারী সরকারগুলো আসলে জনগণকে প্লিজ করে ক্ষমতায় টিকে থাকে না। তার ক্ষমতায় টিকে থাকার ভিত্তি হচ্ছে তার শক্তি প্রদর্শন বা বল প্রয়োগ করার ক্ষমতা, এবং এই শক্তি প্রয়োগ করতে পারি আমি, এটাই তাকে ক্ষমতায় টিকিয়ে রাখে, তার আর কিছু নাই। সেটা সে তার দলের ক্যাডারদেরকে দিয়ে হোক, প্রশাসন দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, যেভাবেই হোক সে বল প্রয়োগ করতে পারে, এবং বিভৎস রকম বল প্রয়োগ করতে পারে। আমি তোমাকে পেটাতে পারি,
আমি তোমাকে মামলা দিয়ে জেলে নিতে পারি, গায়েবী মামলা দিতে পারি, যে ঘটনা ঘটেও নাই সেটার জন্য মামলা দিতে পারি। তুমি জামিন পেলেও কোর্টে দৌড় মারাতে পারি। আমি তোমাকে ধরে নিয়ে গিয়ে পেটাতে পারি কাস্টোডিয়াল টর্চার বা হেফাজতে নির্যাতন করতে পারি। সর্বোপরি আমি তোমাকে খুন করে ফেলতে পারি, গুম করে ফেলতে পারি। এই যে বল প্রয়োগ করতে পারি, এটাই তার শক্তির জায়গা। এখন এই ধরনের সিচুয়েশনে সরকারের পক্ষে পিছিয়ে আসা কঠিন, কারণ এতে তার বল প্রয়োগ করার যে সক্ষমতা আছে সেটা প্রশ্নের মুখে পড়ে, এবং এটা প্রশ্নের মুখে পড়া মানেই হচ্ছে আপনার ক্ষমতায় টিকে থাকা টাফ হবে। কেউ একজন যদি এরকম রাস্তায় নেমে সরকারকে একটা দাবি মানিয়ে ফেলতে পারে, ভবিষ্যতে আরও অনেক কিছু ঘটে যেতে পারে। সুতরাং আপনি এটা করতে চান না, কিন্তু আপনি আবার করেছেন। কেন করেছেন? আমি বহুবার আমার অন্তত কয়েকটা ভিডিওতে আমি তিউনিসিয়ার বেন আলী পতনের মোহাম্মদ বুয়াজিজির গল্প করেছিলাম। অ্যাপারেন্টলি 25-26 বছর ক্ষমতায় থেকে বেন আলী খুব শান্তিতে ছিলেন, তার কোনো রকম কোনো চ্যালেঞ্জ নেই, কোনো প্রবলেম নেই, মানুষ আনহ্যাপি, কিন্তু রাস্তায় কোনো মুভমেন্ট নেই। আমাদের দেশের আওয়ামী লীগের লোকজন, দল করা লোক তো বটেই, সুশীলরাও বলে মাঝে মাঝে, কই সরকারের বিরুদ্ধে তো কেউ রাস্তায় নামে না, সরকারের প্রতি তো সবাই খুশি আছে, মানে শান্ত রাস্তা দেখলেই সবাই পক্ষে আছে। যাই হোক, ওই ঘটনাটা আমরা জানি। একজন স্ট্রিট ভেন্ডার মোহাম্মদ বুয়াজিজি এদের সাথে মিলবে, এই রিক্সা চালকদের সাথে। উনি ধারকর্য করে, তারিখটা সম্ভবত 16 ডিসেম্বর, ধারকর্য করে 17 ডিসেম্বর উনি রাস্তায় বরাবরের মতো বসেন। রাস্তায় বসা অবৈধ, কাগজে কলমে একই, রিক্সার মতো অবৈধ। তো যে রাস্তায় বসছেন এখানে অবৈধ ছিল, ওনাকে ধরে নিয়ে যায় পুলিশ। ওনার যে ওজন করার যন্ত্র সেটা আটকে ফেলে, সেটা ওনাকে দেয় না। উনি একটা জায়গায় বিচার নিয়ে যান, ওখানেও কোনো পাত্তা দেওয়া হয় না। উনি ধার করে এই কাজ করেছেন, উনি দেখলেন নিঃস্ব হয়ে গেছেন, উনি গায়ে আগুন ধরিয়ে দেন। এবং 17 তারিখ আগুন দেন, 17 ডিসেম্বর 2010। 2011 4 জানুয়ারি তারিখটা, তার মানে 17 দিন পরে কিন্তু উনি মারা যান। উনি সাথেও মারা যান না। এই আগুন লাগানো তো প্রাথমিকভাবে বেন আলীর কিছু হয় নাই, এই খবরেও কিছু আসে যায় না। উনি মারা গেছেন 4 তারিখ। 4 তারিখেও কি কিছু হয়েছে? উত্তর হচ্ছে না। বেন আলীর ডেড বডি তার এলাকায় নিয়ে যাওয়া হয়, এটা তিউনিসে না, অনেক দূরের একটা জায়গায়। সেখানে যখন ডেড বডি গেল, সেখানে মানুষের মধ্যে এক ধরনের বিক্ষুব্ধতা তৈরি হলো। সেখানে মানুষ শাউট করলো, প্রটেস্ট করলো। সেটা আস্তে 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 ছড়াতে রাজধানীতে আসে, এবং সেটা তখন একটা ম্যাসিভ প্রটেস্ট হয়ে দাঁড়ায়, যেটা সরকারের পতন। বেন আলীকে পালিয়ে বাঁচতে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনা দেখার পর প্রত্যেকটা মানে স্বৈরাচারী সরকার একটা বুয়াজিজির ভূত দেখে। আমি মনে করি এই ভূতটাই আসলে এই পরাজয়টা স্বীকার করে নিতে বাধ্য করেছে প্রধানমন্ত্রীকে। অ্যাপারেন্টলি খুব ভালো আছে সরকার, সরকারের সব কিছু কন্ট্রোলে আছে। সে দামি নির্বাচন করলো, যে আমেরিকা তার সাথে খুব বড় ঝামেলা করছিল, তাদের ডোনাল্ড লু এসে খুবই সফট টোনে কথা বলে গেছে, এবং এক ধরনের সিরিয়াস এনগেজমেন্টের বার্তা দিয়ে গেছেন। কথা সত্য, সুতরাং মনে হচ্ছে সরকারের কোনো সমস্যা নেই। কিন্তু একটা বুয়াজিজির ভূত আছে, এবং এখন সময়টা কোনটা? এখন সময়টা হচ্ছে দেশ ক্রমান্বয়ে একটা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে ঢুকে পড়ছে। মানুষের জীবন জীবিকা চরম হুমকির মুখে। 15 টাকা গরিবের প্রোটিন, শেষ যে প্রোটিন, প্রাণীজ প্রোটিন, ডিম, 1 পিস 15 টাকায় এসে ঠেকেছে। সবচেয়ে সস্তা সবজি 20-30 টাকা কেজিতে পেঁপে বিক্রি হতো, 80 থেকে 100 টাকায় চলে গেছে। এই সময়ে বুয়াজিজির ভূতকে বেশি দেখার সম্ভাবনা যে কোনো স্বৈরাচারী সরকারের, কোনো সন্দেহ নাই। সুতরাং এই যে একটা মুভমেন্ট হলো, খেয়াল করি প্রথম দিনও প্রধানমন্ত্রী কিন্তু সিদ্ধান্ত নেননি। ওদিন এক জায়গায় ছিল, মিরপুরে। পরের দিন বেশ কয়টা স্পটে রাস্তায় নেমেছে, রিক্সা চালকরা অবরোধ করেছে। ছড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি দেখা গেছে, এবং এটাই ভয়ের জায়গা। বুয়াজিজির মৃত্যুতে প্রথম ভেন্ডাররা, যারা এই রাস্তায় ফুটপাতে তারা ব্যবসা করে, তারা প্রথম কিন্তু প্রটেস্ট করেছিল, যেহেতু তাদের একই ধরনের মানুষ, একই পেশার মানুষ। তারপর কিন্তু সেটা কানেক্ট করেছে সবাইকে। একসময় প্রথম সমাজের সোশিও ইকোনমিক ক্লাসের নিচের দিকে অবস্থান করা মানুষ, তারপর আস্তে আস্তে মিডল ক্লাস, এবং একটা পর্যায়ে এলিটরাও এর মধ্যে ইনভলভড হয়ে গিয়েছিল। ঠিক একই পরিস্থিতি রিক্সা চালকদের মুভমেন্ট। একদিন হলো, দ্বিতীয় দিন 4টা স্পটে অন্তত হয়েছে। ঢাকা শহরের অনেক জায়গায় স্থবির হয়ে পড়েছিল। তারপর এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ার সমূহ ঝুঁকি আছে, কারণ বারবার আমরা বারুদের স্তূপে বসে আছি বহু বছর। আর্থিক সংকটটা তো এটাকে আরও বিস্ফোরণ মুখ করে তুলছে। দীর্ঘদিন এই সরকারের
অন্যায়ভাবে চেপে বসে থাকা পরিস্থিতির মধ্য দিয়ে তো আমরা বসবাস করছি, আমরা জীবনযাপন করছি। সুতরাং আমাদের মধ্যে ক্ষুব্ধতা থাকবেই, যে কোনো মুহূর্তে এটা স্পার্ক করতে পারে এবং এরকম একটা ছোট ঘটনা দিয়ে ঘটে যেতে পারে। এবং একজন স্বৈরশাসকের পতন হয়েছে, এটা খুব নিকট ইতিহাস, খুব অল্প দিনের মধ্যে, তখন এই আওয়ামী লীগই ক্ষমতায় ছিল। তবে একটা কথা জরুরি, আপনি যে বল প্রয়োগ করবেন, বল প্রয়োগ করতে পারেন, সেই সক্ষমতা আবার কোনো না কোনো ফর্মে জানান দিতে হবে। আপনি অ্যাপারেন্টলি একটু দুর্বলতা দেখালেন, আপনি ওজন করেছেন, এই দুর্বলতা ক্ষতিকর, কিন্তু ওজন করে দেখেছেন এর চাইতে যদি অনেক বড় কিছু ঘটে যায়, ক্ষমতাচ্যুতি হয়ে যেতে পারে, সব পিছিয়ে আসলেন। কিন্তু বল প্রয়োগের নজির রাখতে হবে। এর মধ্যে আমরা পত্রিকায় নিউজ দেখেছি ২৫০০ রিক্সা চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। এবার এই নিরীহ মানুষগুলো যাদের পেটে লাথি পড়ার পর জীবন জীবিকার জন্য রাস্তায় নেমে এসেছিল, তাদের উপরে হয়রানি শুরু হবে, তাদের উপরে গ্রেফতার বাণিজ্য শুরু হবে। এবং এটা সরকার চাইবে এই তথ্যটা ছড়িয়ে দিতে যে না, আমি কিন্তু একটু সরে আসলে আমি আমার বল প্রয়োগের জায়গাটা ঠিক রেখেছি, বল প্রয়োগ করে যাচ্ছি। এই হলো মূল জায়গা। সুতরাং সরকারের বল প্রয়োগের সক্ষমতাকেই চ্যালেঞ্জ করতে হবে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মুভ করার জন্য। আবার স্বৈরাচারী সরকারও জানে এটাই তার প্রধান সক্ষমতা, এটা দিয়ে সে ক্ষমতায় থাকতে চাইবে। যে পক্ষ এই ব্যালান্সিংটাকে উল্টে দিতে পারে সেই পক্ষ জিতবে। যদি ওজন বেশি সরকারের দিকে, সরকার টিকে থাকবে। আর যদি এই জায়গাটা ভেঙে দেওয়া যায় যে সরকার আর যথেষ্ট বল প্রয়োগ করতে পারছে না, পাল্টা মানুষজন সেই বল প্রয়োগকে ধাক্কা দিয়ে মাঠে থেকে তার দাবি আদায় করতে পারছে, তাহলে এরকম সরকারের পতন হওয়া খুব বেশি সময়ের না।